সকাল ৯টা বাজছে। হামজার ঘুম ভাঙল জয়ের গলাভাঙা গানের স্বরে। পুরো বাড়িতে তার গানের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না, সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল। এটা তার স্লোগান। যে কোনো পরিস্থিতিতে ইচ্ছেমতো আচরণ করে, পরিবেশের রং বদলানোর দক্ষ হাত রয়েছে। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই, জানি তবু পারি কই, চরে বসি বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখচোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। পাশ ফিরে দেখল রিমি নেই। প্রতিদিনের ব্যাপার, তবে অস্বাভাবিক হল রাত থেকে মেয়েটা কথা বলছে না। সে যে এতখানি জখম হয়েছে তাতেও কোনো ব্যতিব্যস্ততা দেখায়নি, আর না কথা বলেছে। সকালে উঠে চুপচাপ রান্নাঘরে চলে গেছে। একবার ডকেও নি, অথবা কাছেও আসেনি। জিজ্ঞেস অবধি করেনি এসব কি করে হলো, কতটা ব্যথা পেয়েছেন। কম্বল সরিয়ে উঠে বসল বিছানার ওপর। গলা বাড়িয়ে ডাকল, জয় জয়, এদিকে আয়। জয়। গানের আওয়াজ থামল। জয় গিটার রেখে বারান্দার মোড়া থেকে উঠে দাঁড়াল। পরক্ষণেই অতিষ্ঠ হয়ে চেঁচাল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও। ওটা থামাও তো, ঘ্যারঘ্যার করছে। হামজার রুমে ঢুকে সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করল, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যারঘ্যারে লাগছে। জয় চোখ বুজেছিল, ওভাবেই বলল, এত ভালোও লাগে না শুনতে। ওই ধরো। কুশন তুলে মুখের ওপর ছুড়ল হামজা, তার চেয়েও খারাপ কিসের মতো লাগে তাইলে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়, বললে চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়েলোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না, বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করব তোকে। জয় ভাব নিয়ে থ্রিকোয়ার্টার প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়াল, তোমার বাপের এই ঘুনপোকা ধরা ভেংরি বাড়িতে আমি আছি, শুকরিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবা না, ব্রোহ। মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দেবে, আমি হলাম সোনার ডিম দেয়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজা হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বসো। তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জয় চোখ ছোট করে তাকায়, কেন, তুমি উঠতে পারতেছ না? পরনে কোনো জাঙ্গিয়া টাঙ্গিয়া নাই নাকি? এক লাফে বিছানা থেকে নামল হামজা, দাঁত খিঁচল, এদিকে আয় হারামি, তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই। ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পারাপারি করতে বাধল না তোমার? আমি ভার্জিন একটা, সরল সহজ নিরীহ ছেলে, ভাই। সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা? নাউবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখানোর যজ্ঞ রাখলে না আমার। পা থামিয়ে হেসে ফেলল হামজা। হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। ততক্ষণে জয় রুম ছেড়ে বেরিয়ে গেছে। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে করে রিমিকে ডাকল কয়েকবার। কোনো জবাব এলো না, বরং খানিক বাদে তরু এলো, কি হয়েছে বড় ভাইয়া? কিছু দরকার?
গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। দ্রুত বেরিয়ে গেল রুম ছেড়ে। কিছুক্ষণ বাদে রিমি এলো, তার মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছনে থেকে ঝাপটে ধরল রিমিকে, কাঁধের ওপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করল হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকল রিমির পিঠে। দমল না রিমি, মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরাল। হামজার বিশালদহী শরীরের তুলনায় নেহাত ছোটখাটো অভিমানিনী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করছো কেন? আমার দিকে তাকাও, রিমি। তীক্ষ্ণ চোখে তাকায় রিমি, জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হল, ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না, এই নিয়ে রাগ করে আছো? আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। এবার যেন ক্ষোভ ঝরে পড়ল রিমির গলা দিয়ে, তোরাক করে মুখ সরিয়ে নিল। আপনার পার্টির ব্যাপার? এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই, জোর গলায় বলল। হুট করে হামজা শক্ত হল যেন, ঘাড় কাত করল। আর আমি? আর আপনি কি? অমানুষ স্বামী আমার। তাই তো। মাঝারকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত? সেটা মাঝারকে মারতে না গেলে তো হতো না। ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, কতটা মারলে তা করতে হয়? কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে? নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার। ওভাবেই চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছ, রিমি। একদম ঠিক বলেছেন, নেতাবাবু। আজ একটু কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? কথা শেষ না হতেই বলে উঠল হামজা, জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব। বুঝেছ তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলব ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ, নেতাবাবু। জয়ের সামনে সবাই পর? আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান? কেউ আপনার কেউ না? আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলনি, রিমি। মাঝারের হয়ে উকালতি করছ, দরদ দেখাচ্ছ। কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে চারভাগ করে ফেলে। আমার ওপর রাগ থাকলে, কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলব। রিমি অবাক হবার সাথে সাথে কেঁদে ফেলল, গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখল আলতো করে, আপনার কিছু হলে সমস্যা নেই? আমি তারপর ভেসে বেড়াব আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার?
শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে? অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হয়ে উঠল যেন রিমির কান্না ভেজা মুখের দিকে চেয়ে। অবুঝের মতো তো এতদিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্তু হয়ে রয়ে গেছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। হামজা ছটফটিয়ে উঠল, আমায় রাগিও না, রিমি। এই চিনেছ এতদিনে আমায়? একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে। জয়ের জন্য তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসেই বিয়ে করে এনেছিলাম, ভুলে বসেছ সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছ, রিমি। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি, শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলে, জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে। জয় আমার জীবনে বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে, এবং চিরদিন ও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও। দেখতে পাবে এখনো দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে তোমার ভালোবাসা নিয়ে, যখন নেতা হয়ে উঠিনি আমি, ভিসি নির্বাচনের আগের রাতে, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল, যখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়াগুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগেই আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুপাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনোদিন কথা বলতে এসো না, আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়, ও আসলেই আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুপিয়ে উঠল। জেদি, অভিমানী মেয়ে এসবের কিছু বুঝল নাকি নিজের ভাবনাতে অটল রইল কে জানে। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়াল। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝো আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়। কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্কে জবাই করে সামনে এগোতে হয় এক পা করে। তাই করে এগিয়েছি। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা, খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে কেন যেন থেকে হেসে ফেলল হামজা, তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে বলল রিমি, তার চেয়েও খারাপভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়ে হাতও তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হল।
কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারব না, যে কোনো নারী, বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি, তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। রিমি কথা বলল না আর। মাথা নুইয়ে নিল। বেশ কিছুক্ষণ চেয়ে রইল হামজা রিমির নত মুখটার দিকে। চঞ্চল, জেদি এই নারীটির অচঞ্চল ভাব খুব ব্যথা জাগায় হামজার পুরুষ মনে। কোনো নারী দুঃখিত হলে তার নিজেকে বাজে ধরনের কাপুরুষ বলে মনে হয়। সেই মুহূর্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল এবার রিমির থুতনি বেয়ে। সঙ্গে সঙ্গে গাল উঁচিয়ে ধরল রিমির। নোনা পানিটুকু মুছে দিয়ে কপালে একটা শব্দ করে চুমু খেল হামজা। নিজেকে গুটিয়ে মুখটা রিমির মুখের সমানে রেখে নিচু স্বরে বলল, রাত থেকে তোমার সেবা পাইনি, খুব পিপাসার্ত আমি, সাথে অসুস্থ তো বটেই। শরীরের ব্যথা আরও বেড়েছে তোমার সেবা না পেয়ে। এবার একটু আরাম দাও আমায়। এরপর একটা শ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, আই ব্যাডলি নিড ইউ, বউ। আসলেই একটা মানুষের ভেতরে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা স্থান থাকে। কারো জায়গায় প্রতিস্থাপিত হয়ে কেউ সেই জায়গাটা পূরণ করার সক্ষমতা রাখে না। যে শান্তি ও সুখটুকু তোমাকে কাছে আছে, তা জয় দিতে পারবে না আমায়। জয়ের হাতের ছোঁয়ায় তা পাব না আমি। তার জন্য তোমাকে প্রয়োজন, শুধুই তোমাকে। হামজা আজ বের হল না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, তারও বের হওয়া যাবে না। অথচ সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে। ওষুধ দিয়ে গেছে সকালে। এরপর থেকে ছাদে বসে আছে। ছাদে দুটো বিভাজন। ছোট্ট এক টুকরো জায়গা তরু জয়ের কাছে চেয়ে নিয়েছে শখের ফুল গাছের টবগুলো রাখার জন্য। বাকি প্রকাণ্ড ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আমগাছ, আর বাকিটা কবুতরের খাঁচা। পুরো ছাদটাই কবুতরের বসতি হয়ে উঠেছে ধীরে ধীরে। কবুতরগুলোকে দানা দিয়ে তাদের পাশেই চিলেকোঠার এক কিনারায় বসেছে বই মেলে। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা, অথচ জেদ করে যেন বসে পড়ছে রোদে গা এলিয়ে। পরে গোছলের পানি ভরে জিজ্ঞেস করতে এসেছিল, জয় গোসল করবে কিনা। জয়ের নাক লাল, কণ্ঠস্বর বসে গেছে, বারবার নাক টানছে। তরুর কাছে মাথা ব্যথার ওষুধ চেয়ে নিল বেলা 11টার দিকে। জ্বর আসেনি এখনো, তবে ঠান্ডা লেগে গেছে ভালো রকমের। ছাদে পা মেলে বসে কোলের ওপর বই রেখে তাতে চোখ বুলাচ্ছে, আবার কখনো পাশ থেকে গিটারটা তুলে নিচ্ছে, তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেশ কিছুক্ষণ দরজার চৈকাঠ ধরে দাঁড়িয়ে দেখল অগোছালো এই জয়কে তরু। কাছে গিয়ে উবু হয়ে বসে একবার জিজ্ঞেস করল, শরীর খারাপ লাগছে? জয় বিরক্ত স্বরে বলল, না লাগার কথা। 19 শতকের মেয়েলোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি, তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, মা। মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই। যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার আর দিন কয়েক বাকি আছে। একটা ছেলের কাছে স্যার কিছু নোট দিয়েছে, তার কাছ থেকে নিয়ে নিতে বলা হয়েছে। অন্তু তার অপেক্ষায় দাঁড়িয়ে রইল ওখানেই।
সেই সময় কে যেন ডেকে উঠল পেছনে থেকে। কণ্ঠস্বরটা মস্তিষ্কের স্মৃতিতে পৌঁছানো মাত্র চোয়াল শক্ত হল অন্তুর। জয় আবার ডেকে উঠল, অন্তু। পেছনে ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার। ভালো রকমের রোদ বেরিয়েছে, তাতে এই চাদরের প্রয়োজন নেই। চোখমুখ বিমূঢ় দেখাচ্ছে, কণ্ঠস্বর বসে গেছে। ঘৃণায় চোখ নত করল অন্তু। জয় সামনে এসে দাঁড়াল, তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায় না। নাকে হাত চেপে আঙুল ঘষাঘষি করে নাক টানল জয়, এরপর হাসি মুখে সুন্দর করে বলল, তারপরে তোমার মুখের নকশা বদলে দিই, তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্তি গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছ। এখন আমি যাই? জয় যেন শুনতে পেল না শেষের কথাটা। প্রথম তার প্রসঙ্গে বলল, তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আর মিন কি সব বেওড়া নামের বাহার। অন্তু নাক কুচকে তাকালো, কি সব ভাষা? এসবের আদৌ কোনো অর্থ আছে? অন্তুর জয়ের সামনে দাঁড়ালে নিজেকে খুব অসহায় লাগে, একটা ঘৃণ্য, অসহ্য মানুষের সামনে না চাইতেও মুহূর্তের পর মুহূর্ত দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলতে হয়। এর চেয়ে বড় সহায়হীনতা আর কি হতে পারে? অন্তু বেশ স্বাভাবিক স্বরে জবাব দেবার চেষ্টা করল, তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন, তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল, হু। আছে তো, সুইট হার্ট। তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? নাক শিউরে উঠল অন্তুর। জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ অফ। কেউ বোঝা একে, আমার সাথে তেজ না দেখাতে। আমি ডিস্টার্বড হই খুব। অন্তু তাড়া দিল, জলদি বলুন। আমার কাজ আছে। জয় নাক টানল আবারও, গলার স্বর বসে গেছে, শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর, উহহুরে। এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরো বেশি গরম লাগছে, সুইট হার্ট। অন্তুর খুব কানে লাগল কথাটা। কপাল জড়িয়ে ফেলল, সুইট হার্ট। কাঁধ ঝাঁকালো জয়, ইয়াপ। সুইট হার্ট। আমার সাপেক্ষে তুমি একটা সুইট হার্ট। আমি তো ভালো না। অথচ তোমার কাছে একটা সুন্দর, মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইট হার্ট অথবা মিষ্টি হৃদয়। জয় যে এসব ওকে জ্বালাতে বলছে, রসিকতা করে, তা বুঝে অন্তু তাচ্ছিল্য হাসল, সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইট হার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল, জানে মেরে ফেলব, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে, আমি বাদে তুমি আর যার যার সুইট হার্ট। আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধুই আমি ডাকব। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ, বুঝে অন্তু চুপ রইল। জয় আবার বলল, চলো কোথাও বসি। অন্তু হাসল, আপনার মাথা নষ্ট, রাইট? ঘাড় নেড়ে সম্মতি জানায় জয়, তা একটু আধটু অবশ্যই। তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়, ঢং করে নাটকীয়তার সাথে বলল জয়। অন্তু সুন্দর করে হাসল, নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই? জয় মারির দাঁতে জিহ্বা ঠেকিয়ে হাসল, নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো, হু।
শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে। এত প্রেম কেন তোমার মধ্যে? প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে? শহীদ মিনারের সিঁড়ির ওপর বসে পড়ল জয়। বসার সময় চাদর উঠে গেল খানিকটা হাতের ওপর থেকে। তাতে অন্তর নজরে এলো জয়ের ব্যান্ডেজ করা হাতটা। হুট করে কৌতূহল জাগলেও পর মুহূর্তে টের পেল তার কেন জানি খুব শান্তি লাগছে ভেতরে জয়ের ক্ষত দেখে। পৈশাচিক এক আনন্দ খেলছে। যে লোকটা একটা মেয়েকে রোজ নিয়ম করে এভাবে হ্যারাস করতে পারে, তার শরীরে যে লোক আঘাত করতে পেরেছে, তাকে খুব করে ধন্যবাদ দিতে ইচ্ছে করল অন্তর। জয় দিন দিন ওর কাছে এক জঘন্যতম, নিকৃষ্ট ও ঘৃণ্য চরিত্র হয়ে উঠছে। নিত্যদিনকার এক ঘোর আজাবের নাম জয়। এই যে ভার্সিটির মাঠে বসে এভাবে ওকে দাঁড় করিয়ে রেখেছে, লোকে দেখছে। প্রতিদিন এই ব্যাপার নিয়ে নিত্য নতুন কাহিনীর উৎপত্তি হয়ে চলেছে গোটা ভার্সিটি জুড়ে। জয় অন্তুর ভাবনা ছিন্ন করে হুট করে বলল, অন্তু। অন্তু যেন খুব মনোযোগী জয়ের কথায়, এভাবে তাচ্ছিল্যের সাথে জবাব দিল সঙ্গে সঙ্গে, হু। চলো বিয়ে করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়? অন্তু অতি ধৈর্যের সাথে হাসল, ভাবনাটা ভালো। তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? জয় দুপাশে মাথা দুলায়, ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা, সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু, যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠেছি। জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্সাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলেই জীবনে, এজন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে, লালমরিচ তুমি। মেরে ফেলো আমায়। কবির একটু নড়েচড়ে উঠল এবার, কাশল গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল, কি রে, তুই আবার অস্ত্র বের করছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো ব্রয়লারের অস্ত্রের আঘাতে মরা একনারে পাগলা। তার ওপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজ্জত কিছু থাকবে? পেছনের ছেলেগুলো হেসে উঠল সশব্দে। অন্তু ঠান্ডা চোখে চেয়ে রইল জয়ের বদমাইশি হাসি ঝুলানো মুখটার পানে। কত সাবলীলভাবে নাটকীয়তার সাথে নোংরা কথাগুলো অবলীলায় বলে চলেছে। অন্তু জিজ্ঞেস করল, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? তড়িৎ গতিতে জবাব দেয় জয়, আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসল, এই জনমে তো না, পরের জনম অবধি অপেক্ষা করতে বলছ? জি, একদম। যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জনমেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিন আসবে না। অন্তুর শীতলভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন, কড়া হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়াল, তোমার জীবনে এত ভালো দিন আমি রাখব না যে তুমি আমায় ভালো না বেসে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করল অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন, চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর রাখি আমি, যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়।
যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। জয় হঠাৎই সপ্রতিভ হয়ে উঠল, তার মুখটা গাঢ় গভীরতায় ছেয়ে গেল। এতটা আন্তরিক ভঙ্গিতে আগে দেখা হয়নি জয়কে। সতর্ক করার মতো করে করে শান্ত স্বরে বলল জয়, আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে। দেখো। অটল হল অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে। খুব খারাপভাবে হারবে তুমি। খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মানমর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। তীব্র জিদ যেন দগদগ করছে অন্তুর উচ্চারিত প্রতিটা বাক্যে। জয় আর কথা বলল না। চমৎকার মুচকি হাসল, যেন নীরবে মেনে নিয়ে গিলে ফেলল সে অন্তুর কথাটাকে। অন্তু খুব ভালোভাবে বোঝে, জয় প্রথম দিন থেকে শুরু করে অবধির কোনো একটা দৃশ্যপটও মাথা থেকে সরাতে পারেনি। সেই সব মাথায় রেখে, সেসবের চ্যালেঞ্জগুলো মুখস্থ রেখেই অন্তুর সাথে সাবলীল ভঙ্গিমায় বারবার কথা বলতে আসে। জয় মাথা দুলিয়ে ইশারা করল অন্তুকে চলে যেতে। অন্তু দাপুটে পায়ে হেঁটে বেরিয়ে গেল ভার্সিটির ফটক পেরিয়ে। জিদে তার সর্বশরীরে বিদ্যুতের ছলকানির মতো তেজস্ক্রিয়তা নিঃসৃত হচ্ছে যেন। তার এই তীক্ষ্ণ আত্মমর্যাদার ওপর প্রতিনিয়ত ক্ষয়কারী আচরণ ঢালছে জয়। সহ্য সীমা পেরিয়েছে যেদিন জয় বাড়ি অবধি পৌঁছে গেছিল। কতই তো চুপ থাকল সম্মানহানি বা জয়ের আক্রোশের শিকার হবার ভয়, অথচ জয়ের থামার নাম নেই। প্রতিনিয়ত চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার নোংরামির মাত্রা। অন্তর ভেতরে শক্ত করে এঁটে বেঁধে রাখা জিদের দুয়ারের গিটটা কখন জানি খুলে ফেলল আজ জয়। আর কোনো ভয় কেন জানি কাজ করছে না। জয়ের ওই নোংরা শান্ত হাসিটাও কোনো প্রভাব ফেলল না পুরো পথ অন্তর ওপর। জিদে ঘেরাও করা এক ঘোরের মধ্যে পৌঁছে গেল বাড়ির দরজায়। রাবেয়া বেরিয়ে গেলেন মায়ের বাড়ির উদ্দেশ্যে। তখন বেলা 11টা বাজছিল। আমজাদ সাহেব রাজি নয় তার এই যাওয়া নিয়ে, অসন্তুষ্টি নিয়ে রাগ করার পরেও তিনি বেরিয়েছেন। বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওনাদারদের একটু ঠেকানো যাবে, সময় পাওয়া যাবে চাইলে। আমজাদ সাহেবের ভারী গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া। অন্তুও চলে এসেছে আব্বুর ঘর থেকে। আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না। বছরখানেক আগে আম্মুর পিত্তথলিতে পাথর ধরা পড়ল। তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব। তখন বোঝা যায়নি, অথচ এখন বের হচ্ছে, সেসবই করেছেন তিনি ঋণের টাকায়। আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার, ওষুধ পানির খরচা, অন্তুর পড়ালেখা, যাবতীয় দরকার গোটা সংসারের, সবই বইছেন আমজাদ সাহেব। অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে, বড় মুদিখানার দোকান। অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে। অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে, পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে। বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক, আমজাদ সাহেবও চান না। এখনও তিনিই যেন বাড়ির একমাত্র কর্তা, অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহুদিন আগে। তার কর্ম বিশেষ উচ্চপদস্থ ছিল না, স্কুলমাস্টার। পুরো পরিবারসহ অন্তিকের বউয়ের ভারটা অনিষ্টুক বহন করছেন তিনি। অন্তিক নিজের এই লালবাতি জ্বলা ব্যবসার ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না। এই ব্যবসা তার জিদের। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে থাকা অবস্থায় ওই জেলার মেয়ে বিয়ে করে নিয়ে এলো। অথচ তাকে আমজাদ সাহেব দেশের বাইরে পিএইচডি করতে পাঠাবেন বলে কুড়িগ্রামের জমি রেখেছিলেন। স্বপ্নভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন, খেতে দিবি কোত্থেকে? সেই তো আমার ঘাড়েই চড়ে বসবি, অন্য উপায় আছে? আর কতদিকে যাব এই সামান্য কামাই নিয়ে?
এই আমিই তোকে জন্ম দিয়েছিলাম, 2 হাতে এতদূর টেনে এনেছিলাম, তোকে নিয়ে রাতভর স্বপ্ন বুনেছি জালের মতো। দেখ, বিশ্বাস করার উপায় রাখিসনি আজ সেসব। ইচ্ছে হহুত ছিল, সেসব এক লহমায় গুঁড়ো করতে বাঁধেনি তো বিবেকে না? বিবেক থাকলে হয়তো বাঁধত। বয়স কত হয়েছে, বিয়ে করে এনেছিস? তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে? কি কাজ করিস? বউকে খাওয়ানোর মুরদ আছে? চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে? আমার ছেলে এমন মূর্খ হবে, তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না। অন্তু প্রথমবার সেদিন আব্বুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কমদামি, সাধারণ বাক্যে, মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল। এরপরের দিন থেকে আজ অবধি চুপচাপ সব ভার বহন করছেন, কোনো অভিযোগ আর করেননি দ্বিতীয়বার। অথচ অন্তিক বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল। সেদিন থেকে একই বাড়িতে থাকে, সামনে দিয়ে আসা যাওয়া করে, মাথা তুলে তাকায় না, আব্বুর সাথে কথা বলে না, সামনে আসে না, ধার ধারে না কোনো কিছুর। সে যে আছে দুনিয়াতে, তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল। সেসবের পরদিনই বড় বাজারে দোকান নিল সে। সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ 5 টাকার মাল তুলল। টাকা কোথায় পেয়েছে, তার হদিস কেউ জানে না, আর না জানানোর প্রয়োজন মনে করেছে অন্তিক কোনোদিন। আমজাদ সাহেব বহু খোঁজ চালিয়েও বের করতে না পেরে হাল ছেড়েছেন। অথচ মাসখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হল, উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি। বেচাকেনা হয় কিনা কে জানে, কিন্তু একটা পয়সা ঘরে আসে না, কোথায় যায় কেউ জানে না। প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে, নেশা করে হয়তো। সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি। অন্তিক কেমন যেন হয়ে গেছে। মুখচোখ শুকনো, শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম 60 বছরের বুড়ো হয়ে গেছে। সকলে বলতো অন্তিক অন্তুর চেয়েও দেখতে বেশি ভালো। নায়ক যাকে বলে। আজ দেখলে কবর থেকে উঠে আসা জীবনমৃত ছাড়া কিছু মনে হয় না। কারো সাথে কথা বলে না। খাচ্ছে বাপের ঘাড়ে, আছে বাপের পাখার নিচে, অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু কে জানে। সেই বাপের সামনে আসে না। কারো দিকে চোখ তুলে তাকায় না। কোনো মতামত বা উদ্দীপনা নেই তার মাঝে। যা হচ্ছে তার চারপাশে, বাড়িতে, পাশের ঘরে, ঘটনার মতো ঘটনা ঘটছে, সে তার মতো চলন্ত এক মরা। আজব একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছে। এমনকি এই 2-2.5 বছরে একটা সন্তান আসেনি তাদের ঘরে। অন্তু প্রথম দিকে খুব কাছে ঘেঁষতে যেত ভাইয়ের। খুব কষ্ট পেত মেয়েটা, ভাইকে এভাবে অস্বাভাবিক আর নির্লিপ্ততা হয়ে যেতে। অথচ অন্তু খুব অল্প সময়ে কষ্টগুলো তার ইগোর আঘাতে বদলে গেল। এরপর থেকে কেবল ঘৃণা আর এড়িয়ে চলা। মাঝে মধ্যেই পুরনো অন্তিকের কথা মনে পড়ে, পরক্ষণেই ঢাকা পড়ে যায় অভিমান আর ঘেন্নার নিচে। দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া। আম্মু যেহেতু সাহায্য করার জন্য থাকবে না, তাই অন্তু গেল হাত লাগাতে। বেসিনে পড়ে আছে একগাদা থালা বাসন। সেগুলো মাজতে গেলে মার্জিয়া বলল, অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয় যাবে না আমার। রাখো তো, যাও এইখান থেকে। অন্তু কথা বলতে চাইল না। তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন, ভাবি। আমিই রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? অন্তু স্বাভাবিক স্বরে বলল, জানি না।
আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খিঁচে আবার সামলালো নিজেকে, তোমার সামলে আসলে। তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তিরতির করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা, বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগল। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়। তাইলে কোনো জবাব তো দিলা না। আসলে ভাবি, এখন বিয়েই করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালোমন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারান্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবার বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে। কমপক্ষে 22-23 বছর বয়স চলতেছে। মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বললেন। যা হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বার কাউন্সিলর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকুরি পেতে হলেও চাপ কম নয়, ভাবি। আমার মনে হয় আমার জন্য খুব উইয়ার্ড হবে ব্যাপারটা, যে আমি এই অবস্থায় বিয়ে করে ফেলব। বিয়ের পর পড়ালেখা নামে হয়, ধরুন মেয়েটা ওই অবধি পড়েছে। এই কথাটা কামানো যায় মাত্র। কোনো কিছু করার জন্য বা আসলেই পড়ালেখার জন্য একক পড়ালেখার উপযোগী জীবন চাই। পড়ালেখা করার সুযোগ আমি এ বাড়ির মতো অন্য কোথাও পাব, এটা মনে করি না। আমার স্বপ্নপূরণে কোনো ছোট বাধাকেও কনসিডার করার ইচ্ছে নেই আমার। অন্তু জানে মার্জিয়া এখন রুস্থ চোখে চেয়ে আছে তার দিকে। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে? অনেক কারণ আছে। একটু বলুন, আমি শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁজ নাকে লাগতেই অন্তু কেশে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে, তুমি খুব জাননেওয়ালার নাটক করলেও বহুত কিছুই জানো না। তার ওপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার ওপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলে হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য, তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো। আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হল, ভাবি যা বোঝাতে চাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চায়নি, তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভরি গহনা দিয়ে নিয়ে যাবে। তাতে অন্তত সংকট কমতো একটু। অন্তু ভ্রু কুচকাল, বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে, সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? মার্জিয়া কর্কশ স্বরে কিছু বলে ওঠার আগেই বাড়ির দরজায় করাঘাত পড়ল। অন্তু গেল না, তার গাটা অকারণেই শিউরে উঠল। কোনো পাওনাদার এসেছে? আম্মা টাকা আনতে গেছে, এই সময়টুকু সহ্য হয়নি? অন্তুর মাঝে মধ্যেই চিৎকার করে আর্তনাদ করতে ইচ্ছে হয় জীবনের এই টানপোড়েনকে সামনে রেখে। এত জটিল কেন জীবনের গণিত? কিছুক্ষণ পর আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে, এদিকে আয় তো, অন্তু। অন্তু মাথায় ওড়না তুলে মুখটা ওড়নার প্রান্তে ঢেকে নিল।
আব্বুর ঘরে ঢুকতেই থমকে দাঁড়াল। মুস্তাকিন মহান বসে আছে। অন্তুর বুকের পাঁজরে কাঁপুনি দিয়ে উঠল একবার। কেন এসেছে এই লোক? আব্বুকে কিছু জানাতে? সেদিন সে গিয়েছিল সেই ব্যাপারে কিছু বলতে এসেছে, অথবা অন্য কিছু জানাতে এসেছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন, এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্র, হাইস্কুলে পড়ত, আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মহান, পিবিআই অফিসার। মুস্তাকিনের চোখে এক মুহূর্তের জন্য অবাক ভাব দেখা গেলেও পরে স্বাভাবিক লাগল। অন্তুর দিকে তাকিয়ে স্মিত হাসল মুস্তাকিন। অন্তুর একবার চোখ আটকাল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় কি বেশি আকৃষ্টতা প্রকাশ পাচ্ছে? তার ওপর শীতের আমেজে শাল চাদর জড়ানো। কই সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সামতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সবকিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়া, জোর ভ্রুতে পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে, মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। এক নজরে বেশ খানিকটা পর্যবেক্ষণ করল। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার, এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়, এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল। কিন্তু হিজাবের আড়ালে, তার ওপর বড় হয়ে গেছে, চিনতে পারার কথা না। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটিতে? তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন, স্যার। একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে। জানেন না? সেটার তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন, বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস, আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশাই বদলে গেছে দেহের গড়নের। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল, স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন, যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন। আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাত তো কমে এসেছে, স্যার। কোনো ট্রমাতে আছেন, মনে হচ্ছে। আমজাদ সাহেব হাসলেন, কবে শিফট হয়েছিস, দিনাজপুর? মাসছেক হল। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন, যা। অন্তু বুঝে বেরিয়ে এলো। হুট করে একটা বাচ্চা মানুষের মতো কথা মাথায় আসল, তার ধারণা ছিল, পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুড়িওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। আজ মুস্তাকিনকে দেখে মনে হল, স্বয়ং ৯০ দশকের সুপরিপাটি, সুদর্শন গর্ণের এক নায়কের দর্শন করল সে। ঠোঁট চেপে হেসে ফেলল নিজের ভাবনায়। বাচ্চা ভাবনা যায়নি এখনো নিজের মাঝে, বাইরে যতই গর্জন করে বেড়াক। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়টা হয়েছে? কবে মোড়ে টোরে যাব, দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা, হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও, স্যার,
আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা। আমজাদ সাহেব গম্ভীর হলেন, বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপাদমস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যাস নেই আমার। তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ। আগে তো মুটু ছিলে, শরীরের মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুটো আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল, লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন, কন্যারাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। কি যে স্নিগ্ধ আর তরতরে তেজি হাসি স্যারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদির রঙে রাঙানো দাড়িতে, সাদা লুঙ্গির সাথে ফতোয়া পরা লম্বা, আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বরাবর মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলাল, কেন স্যার? ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ঘরে ঢুকল। ট্রে ভর্তি নাশতা সাজানো। মুস্তাকিন বলে উঠল, স্যার, এটা ঠিক হল না। আমজাদ সাহেব গম্ভীর হলেন, হু, এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে। তুলে নে এক এক করে। আম্মা, পানি দিলি না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব হুট করে বললেন, একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে? ভারী শোনালো কথাটা। কথা বলার ধরন আগের মতোই জটিল স্যারের। মুস্তাকিন ভ্রু চুলকে হাসল, এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। সন্তুষ্টচিত্তে ট্রের দিকে ইশারা করলেন আমজাদ সাহেব। কেকের একটা পিস উঠিয়ে নিল মুস্তাকিন। হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝল, স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওদিকে, আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট চাচার বদৌলতে হয়ে গেল, আর অমত করিনি। বিয়েশাদি করবি না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগল বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে, না যাচ্ছে? সময় কোথায় সংসারকে সময় দেবার মতো? সারাদিন দৌড়ের ওপর আছি। আম্মা তো জিনের মতো ওপর ঘাড়ে ভর করে আছে, 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জিয়া এলো না। আশাও করেনি কেউ সে আসবে। অগত্যা অন্তুকে তদারকি করতে হল। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করল। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে। তবে মুস্তাকিন যেন বিশেষ ছাত্র আব্বুর মুখ দেখে তাই মনে হল। এরকম সচরাচর দেখা যায় না, ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে। অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। মুরগির মাংস আজকের রান্না করা, ফ্রিজে থাকা রান্না করা গরুর মাংস গরম করা হয়েছে। মুস্তাকিনকে শুধু মুরগির মাংস খেতে দেখে অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল, গরুর মাংসে সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিবি তো? আচ্ছা, আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল, ব্যাপার না, তার প্রয়োজন হবে না। আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হল, মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেল, মুস্তাকিন হাসল, হাত দিয়ে তুলুন না।
পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেঁকে বসল। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইল মুস্তাকিন। অন্তুর মনে হল, আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে, খুব পেশাগত, শক্ত লেগেছিল। আজ একদম তা লাগছে না, সহজ, মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তুকে ফেরত দেবার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলেহাজ দৃষ্টি। অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন, ওড়নায় আড়াল করা মুখের ওপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধহয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন, ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করল, কোনো ইয়ারে পড়ছেন? সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোনো অনুষদে? এলএলবি। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আষ্ঠতা ভর করল। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এজন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরাল, আমি আপনার অনেক ছোট বোধ হয়। আপনি বলছেন, শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন, খুব বড়ও না। মানে অতটা অন্তত বড় না, যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম, আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়। তাছাড়াও আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি, মানে ধরুন, কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনোকষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ। অভ্যাগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল, অন্তুর কেন যেন ভালোই লাগল শুনতে। হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হল অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমিজমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব, আবার আসবি কিন্তু। অবসর সময়টা কাটতে চায় না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘুরাল। কিছু খুঁজে চলল তার চোখ দুটো। অকারণেই বোধহয় এই অযাচিত, অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। এ তো বড় স্বাভাবিক। মুস্তাকিনের সাথে তাই হচ্ছে। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। কিন্তু কাজের সুবাদে ভুলে বসেছিল। সে ভাবার অবকাশ পায়নি যে এভাবে আমজাদ স্যারের বাড়িতে তারই রক্তে গড়া মেয়ে হিসেবে সেই অদ্ভুত, ব্যতিক্রম অপরিচিতাকে আবার দেখতে পাবে। আলাপও হবে টুকটাক। বারবার মন ডেকে বলছে, অন্তু আর সবার মতো নয়, কিছু একটা অন্যরকম আছে, কোনো একটা সম্ভাবনা আছে নারীটির চোখের পাপড়ির দুলুনিতে। দেখা পেল। টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি, উকিল ম্যাডাম। মন দিয়ে পড়ুন,
আউটসাইডের চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি, আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। গম্ভীর ছিল মুস্তাকিনের কণ্ঠস্বর এবার। অন্তু তাকালো একবার। আমজাদ সাহেব কপাল জড়ালেন হালকা, এরপর মৃদু হাসলেন। দোয়া করিস, বাপ। একই জেলায় আছিস, তোদের জুনিয়র, দেখে শুনে রাখিস রাস্তাঘাটে। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে, বেপরোয়াপনা সাধারণত আজাব বয়ে আনে। মুস্তাকিন আবার একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে, স্যার। আসি। ফ্ল্যাটে যাবেন সময় করে, এক কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতের। অন্তু এবার তাকিয়ে দেখল বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদচশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়াল। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদচশমা, পাঞ্জাবি সব বেশেই জয়কে দেখেছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনের তুলনা করে ফেলল কেন অন্তু, জানে না। কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রে উপস্থাপন একটু ভাবতে বাধ্য করল ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। আম্মু অথবা আব্বুর সাথে বসে খাওয়া হয়। যতক্ষণ সে এসে না বসবে, বিরক্ত ধরিয়ে দেয় দুজন মানুষ ডেকে ডেকে। আজ মুস্তাকিন থাকায় ডাকেনি। খেয়ে গিয়ে আব্বুর কাছে বসার লোভ জাগল। মানুষ মন ফুরফুরে করার বা মুগ্ধতা উপলব্ধি করার কত পন্থা বেছে নেয়, তাদের বোধহয় অন্তুর মতো আব্বু নেই, অথবা অন্তুর আর আব্বুর মতো সম্পর্ক নেই নিজেদের বাপের সাথে। ভাবির ঘরে গিয়ে দেখল, ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকল, ভাবি। আসুন খেয়ে নিই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব। ডেকো না আমায়। অন্তু একটা শ্বাস ফেলে বলল, শরীর খারাপ নাকি আপনার? জ্বরটর আসবে হয়তো। চা বানিয়ে দেব, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু খাবার মাখিয়ে গালে তুলতে গিয়ে উঠে এসেছিল। একা খাবার মুখে তুলতে রুচি আসছিল না। খুব অসহায় বোধ হচ্ছিল হঠাৎই। এটো হাত ধুয়ে ছোট পাতিলে পানি গরমে দিয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। আপন মনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে, তার পরনে সাদা শাড়ি, তার ওপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিকশা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হল, পানি ফুটে গেছে। চা পাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু? আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা? ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন? কম না বেশি? রাস্তায় বিছিয়ে আছে রক্তগোলাপের কাঁটা নাকি রক্তরঙা কৃষ্ণচূড়ারা? তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো অন্তুর। চলবে।